আসসালামু আলাইকুম। শুরু করছি পরিজন উপন্যাস। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৩৪। ছোট্ট টিনের ঘরের চারিদিক দিয়ে বেড়া দেওয়া, কলপার, রান্নাঘরের চারিদিকও ঢাকা। সারের ঘরটা খুব বেশি জায়গা জুড়ে নয়। বেড়ার ধার ঘেঁষে বড় একটা নারকেল গাছ, বেশ বড় বড় নারকেল ধরেছে তাতে। ভর দুপুরে পলাশের ইচ্ছা করছে পিঠা খাবে। হেরোনার কাছে বায়না ধরতেই তিনি বললেন নারকেল পাড়ার জন্য। হুট করে সে গাছে চেপে বসে আর বিপত্তি ঘটায়। স্যার বুঝতে পেরেছে এই ছেলেটা প্রতিদিন বাড়িতে থাকবে, কাউকে শান্তিতে থাকতে দিবে না। স্যার বুঝতে পেরেছে এই ছেলেটা যতদিন বাড়িতে থাকবে কাউকে শান্তিতে থাকতে দিবে না। খুশিনাও চলে এসেছে। তিনি হেরোনার ঘরের সামনে গিয়ে গলা ছেড়ে বলতে লাগলো, ও হেরো, তোর বলদা দামড়া পোলা কি মানুষ হইব না? এই ভর দুপুরে গাছে ওইটা কি করতাছে? হেরোনাও তেরে এলেন ঘর থেকে। তাতে তোমার কি? আমার পোলায় পিঠা খাইব, তোমার এত বাধে কেন? ঘরের চালে নারকেল ফেলাইছে, ঘরটা তো খাইব। পোলা নামা। নামবো না আমার পোলা, আমি দেখছি আমার পোলার ভালা তোমার সহ্য হয় না। তা দূরে যাও না, এই হ্যানের আহ কেন? সায়ের ধমকে পলাশকে গাছ থেকে নামায়। চালের টিন টিন দেবে গেছে কিছুটা, এটাকে ঠিক করাতে হবে, নয়তো বাদল দিনে বৃষ্টি পানি পড়বে। ঝামেলা ছাড়া এই ছেলে আর কিছু করতে পারে না। বছরখানেক আগে যে ঘটনা ঘটিয়েছে, তারপর এখন বাড়িতে এসেছে। বাইরে কেউ দেখলে আস্ত রাখবে না ওকে। কয়েকদিন পরেই চলে যাবে সে, তাই হেরোনা আদর যত্নে রাখছেন ছেলেকে। এই মুহূর্তে হেরোনার সাথে ঝগড়ার কোনো মানেই হয় না। খুশিনা যা বলার বলুক, তাই সায়ের আর সেদিকে এগোলো না। নিজ গন্তব্যে সে চলে গেল। কিন্তু নারকেল গাছটা আর সে রাখল না। পরের দিন লোক দিয়ে কেটে ফেলল। হেরোনার রাগ হলেও কিছু বলতে পারল না, কেননা সায়েরের বাবার জমি সায়েরের চাচারা মিলে দখল করে রেখেছে। সায়েরের দাদা তার সমস্ত সম্পত্তি 4 ছেলেকে ভাগ করে দিয়েছেন। একমাত্র ছেলে হওয়াতে বাবার সম্পত্তি সায়ের পেয়েছে। কম করে বিঘা 2 কিংবা তার থেকে একটু কম হবে। সায়ের কখনোই নিজের সম্পত্তি চায় না। এখন কিছু বললে সায়ের যদি তার সম্পত্তির অধিকার চেয়ে বসে, হেরোনা কিছুতেই তা হতে দেবে না। তাই তিনি আগ বাড়িয়ে কিছু বললেন না। বাকি দুজাকেও চুপ থাকতে বললেন। তবে চিন্তা হেরোনার গেল না, কেননা সায়ের এখন বিয়ে করেছে। বাচ্চা হলেই তো সায়ের নিজের ভাগ বুঝে নেবে, এজন্য বেশ চিন্তা হয় হেরোনার। জমিদার বাড়ির সামনে ভিড় জমেছে। গ্রামে শত শত মানুষ। মহিলারা আঁচলে মুখ ঢেকে অন্দরে যাচ্ছেন, আবার বের হচ্ছেন। চোখের পানি ফেলছেন কেউ কেউ। বাইরের লোকজন বাঁশ কেটে এনে রাখছেন। কয়েকজন মিলে কবর খুঁড়ছেন জমিদার বাড়ির পাশে থাকা কবরস্থান। গরুর গাড়িটি এসে থামতেই আগে নামলো সায়ের, তারপর পরি। ভিড় জমানো শ্রোতারা রাস্তা দিল পরীকে ভেতরে যাওয়ার। পরি ধীর পায়ে অন্দরে ঢুকলো। অন্দরের উঠানে আজ অনেক মহিলা। সবাইকে এক নজর দেখে নিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল সে। সারিবদ্ধ ঘরগুলো পেরোতে লাগলো সে। শেষের আগের ঘরটাতে ঢুকতেই পরিচিত মুখগুলো দেখতে পেল পরি। মালা, জেসমিন মেঝেতে বসে আছে। রূপালী পালঙ্কের উপর বসে আছে। আবেরজানের পুরো শরীর চাদরে ঢাকা। কাল রাতে পরলোক গমন করেছেন আবেরজান। পরীকে রাতে খবর পাঠানো হয়। খবর পাওয়ার পর সায়ের দেরি করেনি। তখনই নূরনগরের উদ্দেশ্যে রওনা হয় পরীকে নিয়ে। দীর্ঘ 8 মাস পর পরী নিজ বাড়িতে পা রেখেছে। কাজের জন্য সায়ের সময় পাচ্ছিল না বিধায় আসতে পারেনি। কিন্তু আবেরজানের মৃত্যুর খবর শুনে আর থাকা যায় না। ইলিয়াসকে না জানিয়েই আসতে হলো। পরী রূপালীর পাশে গিয়ে বসতেই রূপালী ওকে ধরে কেঁদে উঠল। দাদি আর নেই রে পরী, আমাদের ছেড়ে চলে গেছে। পরী শক্ত করে জড়িয়ে ধরে বোনকে। তবে ওর খারাপ লাগলেও চোখে পানি আসলো না, কারণ আবেরজানের জন্য মালার জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছিল। আর তার কটু কথাতে মালা কষ্ট পেত। সেজন্য পরী দাদিকে খুব একটা পছন্দ করতো না। তাই তার মৃত্যুতে এত শোক পালন করার কোনো মানেই হয় না পরীর ধারণা। তবে মুখ ফুটে সে কিছুই বলে না। জেসমিন আর মালা গুনগুন করে কেঁদে যাচ্ছেন। শাশুড়ি যেমনই হোক না কেন, মা বলে ডেকেছেন, এতদিন সম্মান দিয়েছেন, সেই মানুষটা আজকে সবাইকে ছেড়ে চলে গেছেন। কষ্ট তো হবেই। মহিলারা ধরাধারি করে আবেরজানকে নিচে নামালো, গোসল করালো গরম পানি দিয়ে। তারপর সাদা কাফনে মুড়িয়ে দিয়ে খাটিয়ায় শুইয়ে দিল।
আগরবাতি আর গোলাপ জলের গন্ধে চারিদিকে ভরে উঠেছে। আবিরজানকে নিয়ে যাওয়ার আগে শেষ দেখা দেখতে গেল সবাই। পরী খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে, তার স্থির দৃষ্টি আবিরজানের বন্ধ চোখে। একসময় কতই না এই মহিলার মৃত্যুর কামনা করেছে সে। তখন অত কিছু বোঝেনি, কিন্তু এখন একটু হলেও কষ্ট হচ্ছে। নিজের রক্ত বলে কথা। রূপালী হুট করে আবিরজানের পা জড়িয়ে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মাফ করে দিও দাদি, না জেনে অনেক কথা বলেছি তোমাকে। ভুল বুঝেছি, বেঁচে থাকতে বুঝতে পারিনি, মাফ করে দিও তুমি। মালা আঁচলে মুখ ঢেকে কাঁদেন। শেষ বিদায় সবাই চোখের পানিতেই দেয়, সে যত খারাপ মানুষই হোক না কেন। কেননা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষেরও আপনজন আছে। কারো না কারো ভালোবাসায় সে পায়। বিদায় নিয়ে চলে গেল আবিরজান। পুরো অন্দর শান্ত এখন। ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর যেমন শান্ত হয় পরিবেশ, ঠিক তেমনই। মানুষজন একে একে চলে গেছে নিজ গৃহে। অন্দরের বারান্দায় বসে আছে সবাই। কুসুম আর শেফালি ভাত ডাল করে নিচ্ছে। কেউ মারা গেলে সে বাড়িতে 3 দিনের মধ্যে চুলার আগুন জ্বালানো নিষেধ, তাই প্রতিবেশীরা রান্না করে দিয়ে যাচ্ছে। যারা কবর খুঁড়ছেন এবং বাকি কাজ করছেন তাদের খাইয়ে বিদায় করা হয়েছে। ঘরের মহিলারা শুধু বাকি আছে। কুসুম কাউকে কুসুম কাউকে খেতে ডাকার সাহস পাচ্ছে না। কারো মন তো ভালো নেই, কেউ তো খাবে না বলে মনে হয়। কুসুম পরীর অভিব্যক্তি বুঝতে পেরে সেদিকে এগোয়, গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে কুসুম? কুসুম অত্যন্ত নিচু গলায় বলে, কাল রাত থাইকা সবাই না খাওয়া পা। আচ্ছা চল রান্নাঘরে, সব গুছিয়ে আমি সবাইকে খেতে ডাকছি। কুসুম আর পরী রান্নাঘরে গেল। সবকিছু এলোমেলো হয়ে আছে। পরী কুসুমের হাতে হাত লাগিয়ে সব গোছাতে লাগলো। গ্রামের যে কি হইল, খালি মানুষ মরতেই থাকে। আল্লাহ কোন গজব ফালাইলো তা তিনিও ভালো জানেন। আল্লাহ যাদের পছন্দ করেন তাদের সবসময় পরীক্ষা করেন। কি জানি আমাদের উপর এত পরীক্ষা কেন করছেন। পরী একটু চুপ থেকে কুসুমকে জিজ্ঞেস করে, বিন্দুর খুনিদের কি খবর কুসুম? আমি দূরে থাকি বিধায় কোনো খবর পাই না, তুই জানিস? হঠাৎ করেই মনমরা হয়ে গেল কুসুম। মনে হচ্ছে রাজ্যের কষ্ট তার ভেতরে চাপা পড়েছে। সে বলল, কি কমু আপা, বিন্দু তো গেল তার সম্পন্নরেও নিয়ে গেল। পরীর হাত থেমে গেল। ডালের বাটিটা রেখে বলল, সম্পান মাঝি? কি বলছিস কুসুম, ভালো করে বল। আপনি জানবেন কেমনে আপা, আপনি তো অনেক দূরে থাকেন। আপনি বাড়ি থেকে যাওয়ার 7 দিন পর সম্পান গলায় দড়ি দিছে আপা। বিন্দুরে যেই গাছে ঝুলাইছিল সেই ডালে ফাঁসি দিছে। সম্পানের মা পাগল হইয়া গেছে আপা। পরে নিশ্চুপ হয়ে রইল কিছুক্ষণ। সম্পান যে এভাবে আত্মহত্যা করবে তা ভাবেনি পড়ি। সম্পানের জন্য খারাপ লাগছে। বিন্দুকে ছাড়া বেঁচে থাকা কঠিন বলেই ছেলেটা নিজেকে শেষ করে দিল। ওদের ভালোবাসার পরিণতি এতটা কঠিন না হলেও পারত। কেন জানি আজ পরীর কষ্ট হলো না। কষ্ট পেতে পেতে সে হাঁপিয়ে গেছে। পরী আর ভাবতে পারল না সম্পানকে নিয়ে। সে বাটিতে ডাল তুলতে তুলতে বলল, আর কিছু নেই কুসুম, শুধু ডাল? হ আপা, আর কিছু নাই। সকাল সকাল সবাই তাড়াতাড়ি করে ডাল রান্না করছে। পরী চুপ থাকলো। ভাবলো, সাহের তো ডাল পছন্দ করে না। ও বাড়িতে শুধু পরী আর ফুপুই ডাল খেত। কিন্তু আজকে সাহের খেয়েছে তো? পরী চোখ তুলে কুসুমের দিকে তাকালো, বলল, উনি কি খেয়েছে কুসুম? সাহের ভাই খাইছে তো। তুই দেখেছিস? আমি নিজে খাওয়াইছি তারে। ও। আর কোনো বাক্য ব্যয় করলো না কেউ। পরী সব কিছু গুছিয়ে বাইরে এলো। প্রথমে কেউ খেতে না চাইলেও পরী জোর করে সবাইকে নিয়ে গেল। তবে পেট ভরে কারো খাওয়া হলো না। সবাই কোনো রকম খেয়ে নিজ ঘরে চলে গেল। পরীও ঘরে গেল। সাহেব জানালার ধারে দাঁড়িয়ে আছে। পরী একবার ওকে দেখে নিয়ে আলমারি খুলে একটা শাড়ি বের করলো। আলমারি খোলার শব্দে সাহেব ফিরে তাকালো। পরীর চোখে চোখ পড়তেই পরী সেদিকে এগিয়ে গেল। বলল, গোসল করেছেন? খেয়েছেন? আপনি খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। সায়ের নিঃশব্দে হাসল। পরীর দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, আমি না খেলে কখনো খেয়েছেন আপনি? জেনেও প্রশ্ন করছেন। পরী প্রসঙ্গ পাল্টে বলে, আপনি কি জানেন সম্পান মাঝির কথা? সম্পান না তো, কোথায় সম্পান? সম্পান মাঝি আত্মহত্যা করছে, চমকালো সায়ের। পরীর দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল সে। পরী বলল, আমিও আজকে শুনলাম, কুসুম বলছে। আমার বিন্দুর জন্য নিজের জীবনটা দিয়ে দিল সে।
জীবন উৎসর্গ করে কি ভালোবাসার প্রমাণ করা যায় পরিজান? আমার থেকে তা আপনি ভালো জানেন। আপনার থেকেই তো ভালোবাসা শিখেছি আমি। প্রতিদিন আপনার ভালোবাসার নতুন রূপের সাথে পরিচিত হই আমি। আপনিই বলুন, আমি যদি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করি তাহলে আপনাকে ভালোবাসবে কে পরিজান?